ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। বাংলাদেশের শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং নগর জীবনের বড় অংশই প্রাকৃতিক গ্যাস নির্ভর। অথচ 2026 সালের শুরুতেই সরবরাহ ঘাটতি, চাপ কমে যাওয়া, শিল্পে উৎপাদন ব্যাহত হওয়া সহ এসব নানা দিক থেকে আমরা দেখছি উদ্বেগ বাড়ছে। দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন ক্রমশ কমছে এবং ঘাটতি পূরণে আমদানি করা হচ্ছে এলএনজির ওপর নির্ভরতাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কিন্তু বৈশ্বিক দামের ওঠানামা, ডলার চাপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা সবকিছু মিলিয়ে টেকসই সমাধান এখনও স্পষ্ট হয়নি। এখন প্রশ্ন হলো, স্বল্পমেয়াদে কিভাবে সরবরাহ স্থিতিশীল করা যাবে? আর এসব নিয়ে আজকে আমরা আমাদের তালিকাতার আলোচনার বিষয় রেখেছি গ্যাস সংকটের সমাধান কি। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ এবং আছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই একটু যেতে চাই আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, আপনার কাছে। আমরা প্রায়ই একটি বিষয় শুনি, বিশেষ করে বাসা বাড়ি থেকে এই অবজেকশনটা বেশি পাওয়া যায়, সেটি হলো গ্যাস নাই। কিন্তু আপনার কাছে একটু প্রশ্ন, আমার প্রথম পর্যায়ের প্রশ্ন, যে এটা কি আসলে প্রাকৃতিক কোনো সমস্যা নাকি এটা কোনো ব্যবস্থাপনার ঘাটতি আমাদের মধ্যে রয়েছে? ধন্যবাদ। সমসাময়িক এই টপিক নিয়ে আলোচনার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে বলি যে আসলে এই সংকটটি ব্যবস্থাপনার বিষয়টি পরে, আগে আমাদের গ্যাসের ঘাটতি রয়েছে, সরবরাহের ঘাটতি, যে মানে ডিমান্ড যা তার চেয়ে উৎপাদনের পরিমাণ কম, এবং উৎপাদনের পরিমাণ কম হওয়ার জন্য আমাদের প্রায়োরিটি যেসব জায়গায় সেইগুলিকে যখন আমরা গ্যাস প্রদান করে থাকি, যেমন বিদ্যুৎ, ইন্ডাস্ট্রি এবং তারপরে বাণিজ্যিক এবং পাশাপাশি হাউস হোল্ডে আসে, যেহেতু হাউস হোল্ড কম প্রেসারের গ্যাস, কম চিকন লাইনের গ্যাস বাংলা কথা বলতে গেলে, সেখানে প্রায়োরিটি লেস হয়ে আসে। কারণ হাই প্রেশার লাইনগুলি থেকে প্রথমে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পেয়ে থাকে, এবং যতটুকু আমরা উৎপাদন দিয়ে থাকি, উৎপাদন পণ্য গ্যাস, এবং প্রথমেই বলি যে উৎপাদনের চেয়ে যা চাহিদার সংখ্যা অনেক বেশি, যেটি আমাদের দেশীয় গ্যাসে কাভার করছে না। ফলশ্রুতিতে সরকার, এখানে আপনার কাছ থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেটি হচ্ছে আমাদের উৎপাদন কম কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি। বাসাবাড়ির কথা বলছিলাম, শুধু বাড়ি না, শিল্প কারখানাতেও আমরা দেখা যায় গ্যাসের অনেক চাহিদা থাকে। আমি একটু জনাব মকবুল ইলাহি আপনার কাছে যেতে চাচ্ছি এই উত্তরের প্রসঙ্গেই যাব, যে উৎপাদন কম তাই চাহিদা বেশি, কিন্তু গ্যাসের দাম বাড়ানো কি তাহলে সত্যিকার অর্থেই এই সংকটের সমাধান, নাকি এই যে সরবরাহ একটি ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে ঢাকার জন্য একটি প্রশাসনিক উদ্যোগ? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। প্রথমে আমি দীর্ঘদিনের অভিজ্ঞ নুরুল্লাহ সাহেব গ্যাস সেক্টরে, উনি রাইটলি মেনশন করেছেন যে আমাদের যে চাহিদার তুলনায় সরবরাহটা কম। এই সরবরাহটা কম আপনাকে বোঝার জন্য বলি, আজকের থেকে 1 বছর আগেও আমাদের কিন্তু উৎপাদন ছিল 2800 মিলিয়ন ঘনফুট প্রতিদিন। সেখানে এটা এসে নামছে, দৈনিক উৎপাদন এসে নামছে 3 বছর আগে ছিল 2800 মিলিয়ন, আর এখন সেটা এসে নামছে আমাদের 1700, আর আমদানি এইসব মিলায় আবার 2800তে 2600তে যাচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে, যতটুকুই সরবরাহ আছে তার থেকে একটা অংশ চুরি হচ্ছে। চুরির পরিমাণটা আপনাকে বলি, প্রতিদিন শুধু তিতাস সিস্টেম থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস চুরি হয়। এই চুরিটা যতক্ষণ পর্যন্ত না বন্ধ করতে পারতেছি, আমরা যতই সরবরাহ দিই, এই ঘাটতি সবসময় থেকে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা চুরি বন্ধ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত ওই গ্যাসের দাম বৃদ্ধির পর বৃদ্ধি করে যাব, কিন্তু সমস্যার সমাধান হবে না। কাজে আমাদের চুরিটাকে বন্ধ করতে হবে। এবং এই চুরি শুধু গ্যাস সেক্টরে না, এটা বিদ্যুৎ খাতেও ছিল। আমি আপনাকে বলি, 90-এর দশকে বিদ্যুৎ এবং গ্যাস দুটোতে সিস্টেম লস রিডাকশন বলে নামে একটা মিটিং হতো, সেটাকে পেট্রোবাংলাকে আমি প্রতিনিধিত্ব করতাম। তখন বিদ্যুৎ খাতে সিস্টেম লস ছিল 49%, আর
গ্যাস সেক্টরে ছিল 37%। আজকে বিদ্যুৎ সেক্টর তারা তাদের সিস্টেম লস কমায় তারা 5 to 7% নিয়ে আসছে। আর গ্যাস সেক্টরে এখনো এটা 18 থেকে 20% আছে। তারা কিভাবে কমাইছে? প্রত্যেকটা জোনে সাব জোনে তারা মিটার বসাইছে, তোমাকে এতটুক বিদ্যুৎ দিলাম, তুমি আমাকে এতটুকু রেভিনিউ দেবা। এই একই কাজ গ্যাস সেক্টরে করার জন্য আমি যখন এনার্জি রেগুলেটরি কমিশনে ছিলাম, আমি তিতাস গ্যাসকে অনেক চাপ দিয়ে তাদের প্রতিটা জোনে কিন্তু গ্যাস মিটার বসাইছে। কিন্তু গ্যাস মিটারের রিডিংটা তাদের প্রতিটা সংস্থাকে, যেমন বার্ক, পেট্রোবাংলা, মন্ত্রণালয়, সবাইকে তাদের প্রতি মাসে জানানোর কথা ছিল কোন এলাকায় কতটুকু সিস্টেম লস হয়। কিন্তু আজ পর্যন্ত তারা জানাইছে বলে আমি জানি না। বাট আমার কাছ থেকে একটা থার্ড হ্যান্ড একটা ইনফরমেশন এসেছিল জানুয়ারি মাসে, তাতে আমি দেখছি তাদের 7টা জনের মধ্যে একটা জনে খুবই ভালো, সেটা হইতেছে অনলি 2% or 2.5% সিস্টেম লস ছিল। আরেকটা জায়গায় হইতেছে 48% সিস্টেম লস। তো এইভাবে যদি আপনার সিস্টেম লস হয়, আর চুরি, এটা তো সিস্টেম লস না, এটা তো চুরিও না, এটা ডাকাতি। এই গ্যাস ডাকাতিটা যতক্ষণ পর্যন্ত না বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরবরাহ আপনি নিজস্ব খাত থেকে দেন আর বিদেশ থেকে আমদানি করে দেন, এটা চোরের পকেটই ভরবে। এটা কিন্তু আপনার সিস্টেমের কোনো উপকার হবে না, গ্রাহকদের উপকার হবে না। আমি যেহেতু পেট্রোবাংলায় দীর্ঘদিন চাকরি জি, করছি, আমি এই প্রসঙ্গে একটু জনাব ইকবাল আপনার কাছে একটু যেতে চাই। এখানে একটি বিষয় উনি বললেন যে উৎপাদন কমেছে, উৎপাদন কমা কিন্তু দীর্ঘদিন ধরে এই যে উৎপাদন কমা, দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন কমার এই যে বাস্তবতা, আমরা আগে থেকে কেন এটি অনুমান করতে পারলাম না যে উৎপাদন কমে যাচ্ছে, আমরা একটি সংকটের মধ্যে চলে আসতে পারি? সেক্ষেত্রে আরেকটি বিষয় তিনি বলেছেন যে চুরি বন্ধ করা না গেলে গ্যাসের এই সমস্যা কখনোই সমাধান করা সম্ভব হবে না। সেক্ষেত্রে কি পরিকল্পনার কোনো ঘাটতি ছিল আমাদের মাঝে, নাকি এই যে চুরির কথা তিনি বলছেন, গ্যাস চুরির বিষয়টি, এটা আসলে কারা করছে, কিভাবে সমাধান করা প্রয়োজন, এখন কি বাস্তবতা? প্রথমে বলি উৎপাদন কেন বৃদ্ধি পায়নি। আমি একসময় গ্যাস ফিল্ডের এমডি হিসাবে 2 বছর কাজ করেছি। তখন আমি গত 7 বছর সেখানে কোনো প্রজেক্ট ছিল না। 2012 থেকে 2019 পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ডের কোনো প্রজেক্ট নেওয়া হয়নি। তার মানে 7 বছর যদি একটি প্রোডাকশন ইউনিট কোনো পরিকল্পনা নিয়ে থাকে, একটি ড্রিলিং প্রজেক্ট নিতে গেলে সেটি বাস্তবায়ন করতে 2 বছরের বেশি সময় লাগে। তাহলে 7 বছর যদি আমি প্রোডাকশন ইউনিট বন্ধ রাখি, কোনো প্রজেক্ট কনসিভ করে না থাকি। এখানে একটু জানতে চাই 7 বছর আসলে কেন বন্ধ ছিল, যুক্তিযুক্ত কোনো কারণ কি ছিল তখন? এটি সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং প্রকৃত প্রফেশনাল পার্সোনাল ওখানে এনগেজ ছিল না, মানে প্রপার লোক উপস্থিত ছিল না। কারণ পরিকল্পনায় যিনি ছিলেন, আমি যখন এমডি হিসাবে, তখন আপনি কিন্তু যেহেতু এমডি ছিলেন, আপনিও তো পরিকল্পনা টিমের হয়তো একজন সদস্য ছিলেন। আমি যখন জয়েন করি তখন ওনারা বলেছে যে আমাদের কোনো প্রকল্প নেই। তখন যারা পরিকল্পনায় ছিল তারা আসলে প্রকল্পনাকারী নয়, তারা নন প্রফেশনাল লোকদেরকে এখানে বসানো হয়েছিল। সেই কারণেই প্রকল্পগুলি আলোর মুখ দেখেনি। এবং আমি যাওয়ার পরে আমি 7টি প্রকল্প গ্রহণ করি, যা সিলেট গ্যাস ফিল্ডে এখন অনেকগুলি সাকসেসফুল আকারে আসতেছে। তার মানে এইরকম প্রত্যেকটি প্রোডাকশন ইউনিটেই স্লো অ্যান্ড স্টিডি ভাবে চলতো, যাতে প্রোডাকশনগুলি স্লো হয়। এবং 1 বছর যদি আমি ড্রিলিং বন্ধ করি, তাহলে আমি 5 বছরের প্রোডাকশন থেকে 5 বছর পিছিয়ে গেলাম। মানে প্রতি বছর আমার যদি 100 মিলিয়ন করে কমতে থাকে, তার মানে আমি 500 মিলিয়ন পিছিয়ে গেলাম। এবং 5 বছর পর প্রোডাকশন যাব, তখন আরও 500 মিলিয়ন, মানে 1000 মিলিয়ন আমি পিছিয়ে যাব। তার মানে আমাকে প্রোডাকশনটাকে কন্টিনিউয়াস ওয়ার্কের মতো রাখতে হবে এবং ড্রিলিং করতে হবে প্রতি বছর। অ্যাটলিস্ট আমি প্রতি বছর 15 থেকে 20টা ড্রিলিং করতে হবে। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারতে, আসামে, যেখানে আমরা সারা বাংলাদেশে 150-র উপরে ড্রিলিং মনে করছি, ওরা 1000-এর উপর ড্রিলিং করছে এক আসাম বেসিন, যে বেসিন থেকে আমরা গ্যাস পাই সিলেটে। তার মানে আমার চেয়ে ভালো জানেন মকবুল আলাই স্যার, উনি বলতে পারবেন যে বেসিনের অবস্থান কোথায় আমাদের সিলেট অঞ্চলে বিশেষ করে। তার মানে আমরা পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা এবং তথ্যের অভাবে আমরা উৎপাদনে যেতে পারিনি। যেটি আমরা যদি এখনো প্রকৃত তথ্য এবং পরিকল্পনা গ্রহণ করে যদি সরকারের কাছে বলা হয় যে আমরা এবছর 50টা ডিলিং করব এবং আমরা 10টা প্রতিষ্ঠানকে এনগেজ করব এবং উইদিন 2 ইয়ার্স 50টা ডিলিং শেষ হয়ে যাবে, এটি পসিবল যদি সরকারকে প্রকৃত তথ্য
এবং পরিকল্পনা দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল তিতাস গ্যাসের চুরির কথা বলছেন। তিতাস গ্যাসের প্রতিষ্ঠানটির বয়স আমাদের বয়সী, আমার চেয়ে 1 বছরের ছোট তিতাস গ্যাস। তিতাস গ্যাস যে আজকেও চলমান আছে, এটি একটা বিরাট, মানে আমার কাছে আশ্চর্য মনে হয়। আমি তিতাসের এমডি হিসেবে দেখেছি কোথাও কোথাও তিতাসের গ্যাস লাইন, আমাদের তিতাস যখন আমরা গ্যাস পাইপলাইন জি। রান কনস্ট্রাকশন জনাব করি। জনাব আলী ইকবাল এবং জনাব মকবুল ইলাহি, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়। আজ আমরা আলোচনা করছি গ্যাস সংকটের সমাধান কি। সমাধান জানবো, কিন্তু তার আগে বেশ কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি বিরতির আগে। সেটি হচ্ছে উৎপাদন কম, তাই ঘাটতি তৈরি হয়েছে, সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়েছে, চুরি বন্ধ করা না গেলে গ্যাসের সমস্যার সমাধান করা সম্ভব নয়। কিন্তু গ্যাস সংকটের কারণে আরও কিছু বিষয় রয়েছে। আমরা দেখি সবসময় যে আমদানি নির্ভরতা, এলএনজির প্রতি আমদানি নির্ভরতা আমাদের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যে এটা একটু জানবো যে আলী ইকবাল, মোহাম্মদ নুরুল্লাহ, আপনার কাছে এটা কি সাময়িক সমাধান হিসেবে আপনি দেখছেন, নাকি এটি ধীরে ধীরে একটি স্থায়ী সমাধানে চলে আসছে, যে আমদানি নির্ভরতার দিকে চলে যাচ্ছি আমরা? দুটোই বিতর্কময় বলে যে এলএনজি আমাদের আমদানিতে যেতে হবে, তবে তার আগে আমাদের সারা বাংলাদেশের সমস্ত দেশব্যাপী ড্রিলিং করে নিশ্চিত হতে হবে যে আমার ল্যান্ডে কোনো গ্যাস নেই। সেটি কিন্তু এখন অনেক বাকি। আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা যতদূর জানি, আমি থাকতে 50টা প্ল্যানিং করা হয়েছিল ড্রিলিং এর উইদিন 3 ইয়ার্স। তারপরে ওটাকে 150 করা হয়েছে। এই 150 প্ল্যানিং যদি সারা বাংলা, আমি কি বলবো? জি, অবশ্যই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকের কথা না, বঙ্গবন্ধু 1973 সালে রিয়ালাইজ করছিলেন বিদেশ থেকে জ্বালানি আমদানি করে এ দেশ জ্বালানি সমস্যার সমাধান করা যাবে না। যার জন্য উনি কিন্তু 74 সালে তেল গ্যাস অনুসন্ধানের জন্য নিজস্ব উদ্যোগ এবং বিদ্যুতের মাধ্যমে করার চেষ্টা ছিলেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। নুরুল্লাহ সাহেব যথাযথভাবে বলেছেন যে আমার চাহিদাকে সরবরাহ কম। ইয়েস, অচম কম। আমাদের রিজার্ভ ছিল, যেখানে থেকে 10 বছর আগে আমাদের রিজার্ভ ছিল 28টি সিএম, সেটা এখন এসে নাম 6টি। তো এখানে সরবরাহটা বেটা থেকে, এবং এই জায়গাতে যদি প্ল্যানিশ না হতে পারে তাহলে আর দিন দিন অবস্থা খারাপ হবে। আজকে যে অবস্থায় আছে আগামী বছর থেকে আরো খারাপ হবে। নুরুল্লাহ সাহেব একটু আসামের তুলনা করছেন, তার সাথে আমি আরো একটু অ্যাড করব। আপনি তো ত্রিপুরা দেখেন, ত্রিপুরা আমাদের আয়তনের থেকে ত্রিপুরা আয়তন 1/8। সেখানে তারা গত 15 বছরে তারা 250টা রূপা অনুসন্ধান কূপ খনন করছে। আমরা যেখানে সেখানে বসে আছি, এবং আমাদের মাথার মধ্যে আরেকটা ঢুকা হয়েছে, আপনাদের ঢুকছে যে একমাত্র আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেসি সবকিছু করবে। এটা পৃথিবীতে আপনি জানেন যে সব থেকে উন্নত তেল গ্যাস অনুসন্ধান উৎপাদনে উন্নত দেশ কি বলে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেটা তারা কিন্তু সব করে না, ওখানে 8-10টা দেশ ওখানে কাজ করে। আমাদের পার্শ্ববর্তী দেখেন, সে নিজেও করে, অন্যদের করায়, আবার যৌথভাবে করে। মালয়েশিয়াতে যান, ভিয়েতনামে যান, ইন্দোনেশিয়াতে যান, সবাই এটারে। আমাদের গ্যাসের রিজার্ভ আমার 28টি সিএফ থেকে আজকে 6-7টি এসে নামছে। আমাদের কোনো, আমরা ঘুমাইতে পারতেছি না। আমরা বিদেশে দিলে সব নিয়ে চলে যায়, আমাদের কিছু থাকবে না। এই একটা টেন্ডেন্সি এসছে। একটা জিনিস যতটুকু আছে আমি বলি, যতটুকু আছে সে আমরা তুলতে ব্যর্থ। আপনি দেখেন একটা গ্যাস ফিল্ড থেকে তারা তাদের 6টি গ্যাস ছিল, এখন এটা নেমে তারা 1.5টি আসছে। তারা 1000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে উৎপাদন করতো। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। কিন্তু আমি একটু জনাব নুরুল্লাহ আপনার কাছে শেষ মুহূর্তে একটু যেতে চাচ্ছি, এই বাস্তবতাতে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে, সামনে নতুন সমস্যা আসবে, নাকি আমরা এর থেকে সমাধান বের করতে পারবো? একটু ছোট করে শুনবো। সমাধান সম্ভব যদি বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকার নতুন ভাবে আসে, অনেক চ্যালেঞ্জের মুখে থাকার পরও তাকে যদি সমুদায় তথ্য উপাত্ত দিয়ে এবং প্রপার প্ল্যানিং দিয়ে প্রপার লোকরে বিভিন্ন টেকনিক্যাল পদগুলিতে বসানো যায়,
এবং টাইম বাউন্ড প্রোগ্রাম করলে উইদিন 2 ইয়ার্স আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং উইদাউট এনি ফেল আমরা আবারও 5-10 TCF যে গ্যাস পাবো না, নট আনলাইকলি, বাট আমাদেরকে খুব হার্ড পরিশ্রম করতে হবে এবং ব্যুরোক্র্যাটিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। ব্যুরোক্র্যাটিক সিস্টেম মানে একটি প্রকল্প পাস করতে আমার লাগে 9 থেকে 11 মাস এবং এটা বাস্তবায়ন করতে লাগে 30 মাস। কেন? বিকজ দি ব্যুরোক্র্যাটিক, টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি। এখন একটা গল্প বলি আজকে। একজন পিডি, পাপেক্সের পিডি, যার ভেহিকেল দেওয়া হয়নি, রানিং প্রকল্প, 510 কোটি টাকার প্রকল্প, তাকে শুধুমাত্র 6 মাসের জন্য গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে, অনলি 6 মান্থ। প্রজেক্টের পিরিয়ড হলো 3 বছর। তাহলে ওই প্রজেক্টের পিডি কিভাবে কাজ করবে? দিস ইজ দ্য রিয়ালিটি হুইচ হ্যাজ বিন ডান বাই দ্য ব্যুরোক্রেসি। ব্যুরোক্র্যাট বলেছেন ভেহিকেলের দরকার নাই তোমার। তাহলে আমরা কিভাবে টেকনিক্যাল লোকজন কাজ করবে বাংলাদেশে, কিভাবে ডেভেলপমেন্ট আশা করা যায় বাংলাদেশে, কিভাবে বাপেক্স ড্রিলিং করবে, কিভাবে ড্রিলিং কোম্পানিগুলো ডেভেলপ করবে? একটু আগে স্যার বলছেন যে 48% চুরি। 48% চুরিটা ঠিক সঠিক নয়, ফিগারটি এত বড় নয়। ফিগারটি আছে, এর মধ্যে অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ হলো অনেক গ্যাস লিকেজ আছে বহুত লাইন, নাম্বার 1। নাম্বার 2, মিটার ডিসক্রিপেন্সিস। নাম্বার 3, ইন্ডাস্ট্রিতে মিটারিং নিয়ে টেম্পারিং আছে, এর সঙ্গে জড়িত তিতাস এবং প্রাইভেট এন্টারপ্রেনার্স বোথ। নাম্বার 4, এমন কোথাও পাইপলাইন আছে যেখানে আমরা এখনো জানি না কেন এখান থেকে উতরে গেছে বিদ্যুৎ কোম্পানি, বিকজ বিদ্যুৎ কোম্পানিগুলি পুরোটা অটোমেশনে নিয়ে আসছে, স্কাডা সিস্টেমটাকে অন করেছে, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিতে এখনো কিচ্ছুই করা হয়নি। আমরা প্ল্যানিং স্টেজে আছি, কেবল আমরা এখনো কনসালটেন্সি করছি স্কাডা ডিএস এর জন্য। সেটি যদি বাস্তবায়ন করা হয়, এবং এই মিটার ডিসক্রিপেন্সি মেইনলি তিতাসের এবার পাওয়া গেছে যে সমুদায় জায়গায় মিটার লাগানো হয়েছে, আপনাদের তিতাস দুজনকে শেষ হয়নি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সমস্যা যেটি সমাধান হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন দুজনেই। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।